আকবর, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, এবং তাদের নামে যখন তারা ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল, মানে অ্যারেস্ট হওয়ার পরে জেনারেল ওয়াকার একটা নেগোসিয়েট করে যে তাদেরকে ক্যান্টনমেন্টেই তারা থাকবে। তারা যেহেতু এখনো এলপিআরে আছে, আহ, সেনাবাহিনীর ইয়াতে আছে, এবং তাদের প্রয়োজন হলে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং পরবর্তীতে আমি যখন বললাম এরা অলরেডি পালিয়ে গেছে, তখন দেখি মানে সবাই কনফিউজ কি হচ্ছে। পরবর্তীতে দেখলাম যে একটা রেল ওখান দিয়ে ওই ব্রিজ, একটা ব্রিজ বানানো হয়েছে, ওই ব্রিজটাকে তো ভেঙে ফেলা উচিত এবং ফেনী থেকে কাট অফ করে চট্টগ্রাম বিভাগ তারা নিয়ে নেবে, রংপুরের দিক দিয়ে কেটে তারা চিকেন নেকের জায়গায় বাংলাদেশের অঞ্চল দখল করবে, প্রকাশ্যে তারা হুমকি দিয়ে বাড়াচ্ছে। এগুলো প্রতিহত। সশস্ত্র বাহিনীর ভিতরে এমন একটা বাহিনী থাকা দরকার যারা কোনো রাজনৈতিক দলের পূজা করবে না, কোনো রাজনৈতিক দলের তত্ত্বাবধানে চলবে না, তারা শুধুমাত্র তাদের নীতি নৈতিকতা মেনে চলবে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাবেক সেনা সদস্য আলোচক তাজ হাশমি। পাশাপাশি আলোচনা করেছেন মুস্তাফিজুর ভাই যে সেনাবাহিনীর কলঙ্কিত আসলে মূলত কারা করছে, তারা সেনাবাহিনীর সমালোচনা করছে তারা, নাকি সেনাবাহিনীর ভিতরে থাকা গাপটি মেরে বসে থাকা যারা হাসিনার দালালি করেছে এবং গুম খুনে অংশগ্রহণ করেছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, চলুন আমরা সম্পূর্ণ আলোচনা শুনবো। বলেন আর যারা যারা ছিলেন সবাই, এবং শেষ অবধি এই যে ওয়াকারুজ্জামান নির্বাচনের পরে এসছেন কিন্তু তার আগে শফিউদ্দিন, তারা সবাই হাসিনাকে পৃষ্ঠপোষকতা করেছে, সমর্থন করেছে এবং তাকে শক্তিশালী করেছে। সেনাবাহিনী জনগণের সঙ্গে থাকলে হাসিনা বহু আগেই পড়ে যেত। তো যাই এই কারণগুলো জানার জন্য যে কেন ৭১ এবং ৭৫ সেনা নৌ বিমান বাহিনী জনগণের পাশে ছিল, ২৪-এ কেন আমরা তাদের পেলাম না, ১৪-তেও পেলাম না, ১৮-তেও পেলাম না। ১৮ নির্বাচনের সময় জেনারেল আজিজ ছিলেন সেনাপ্রধান, তার সময় সেনাবাহিনী একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আপনাদের মনে আছে, বিবিসিতে দেখিয়েছিল আওয়ামী লীগের গুন্ডারা বিএনপি পন্থী ভোটারদেরকে মারধর করছে, তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। তখন ওই আর্মি তাদেরকে হেল্প বলার পরেও ট্রাকে উঠে তারা পালিয়ে চলে গেল। এবং আজিজ বলেছেন এত সুন্দর নির্বাচন হয় নাই কোনোদিন। একজন সেনাবাহিনীর লোক নির্বাচন কেমন হয়েছে না হয়েছে বলার কোনো তার অধিকার নেই। এখন দেখেন এই যে আমাদের বর্তমান সেনাপ্রধান, তিনিও বলেন কখন নির্বাচন হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ইত্যাদি। তিনি অনেক রাজনৈতিক বক্তব্য দেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় তিনি একজন মন্ত্রী পর্যায়ের কেউ, বা উনি দেশ চালাচ্ছেন, ডক্টর ইউনূস তার প্রক্সি। এই দিকগুলোতে এগুলো তো অশনি সংকেত। তো আমি মনে করি কর্নেল মুস্তাফিজুর রহমানের কাছ থেকে আমরা এই ব্যাপারে জানবো। এবং তবে সবচেয়ে বড় কথা যেটা আমি আপনাদের মনে করিয়ে দেই, জেনারেল ওয়াকারুজ্জামানই কিন্তু একমাত্র খেলোয়াড় নন, তিনি সবকিছুর কলকাঠি নাড়ছেন তা কিন্তু নয়, তার প্রচুর সহযোগী রয়েছে যাদেরকে জেনারেল ওয়াকারুজ্জামান শেল্টার দিয়েছিলেন ৫ই আগস্টের পরে। প্রায় ৬০০ জনের মতো আওয়ামী লীগার এবং এই বিতর্কিত জেনারেল ব্রিগেডিয়ার, এদেরকে উনি সুকৌশলে পার করে দেওয়া হয়েছে দেশের বাইরে। যারা দেশের ভেতরে আছেন তারা এখনো অনেকে দায়িত্বে বহাল রয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন না তারাও কিন্তু বহাল তবিয়তে নিজ নিজ বাড়িতে আরামায়েশে দিনাতিপাত করছেন। মাত্র ২-৪ জনের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে, বাদ বাকি সবাই কিন্তু নিরাপদ। সুতরাং সেনাবাহিনী অ্যাজ এ হোল, মানে আমি শুধু প্রধান সেনাপতিকে বলবো না, অ্যাজ এ হোল সবাই কালেকটিভলি রেসপন্সিবল। যারা এখনো হাসিনাপন্থী, যারা এখনো আওয়ামীপন্থী, ভারতপন্থী, যারা এখনো মনে করেন সুপ্ত বাসনা যে আবার একটা ভারতপন্থী সরকার, হাসিনা না হোক, আওয়ামী লীগের আর কেউ এসে সরকার গঠন করবে, এ ধরনের স্বপ্ন কিন্তু অনেকেই দেখে। মানে সময় পরিবর্তন হলেও তারা নিজেরাও বিশ্বাস করতে পারে না। সেই জন্য এইসব ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমি একটা ভিডিও দেখিয়ে আপনাদের শুরু করব, যে আয়না ঘর নিয়ে এত বদনাম, যে আয়না ঘর নিয়ে এত কথা শুনলাম, সেই আয়না ঘরে এই সরকার পরিবর্তন হওয়ার পরেও যখন সেখানে ইনভেস্টিগেশন টিম তৈরি হলো, তারা দেখবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হলো এবং কিভাবে এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো, সেটাই আমরা শুনবো আজ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে। ওয়াল ভাঙতে হয়েছে,
পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন, এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল, আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। তো কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনার গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে, যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে, সেমি ভূগর্ভস্থ, জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেল সেটার ভেতরে, যেটা ডিস্টার্ব করছে। আচ্ছা, তো যাই হোক, আমরা মূল বিষয়বস্তুটা বুঝে ফেলেছি। প্রসিকিউটর তাজুল ইসলাম যেটা বলতে চাইছেন যে তিনি সহ অনেকেই আয়নাঘর পরিদর্শন করতে গিয়েছিলেন। ততদিনে সেনাবাহিনীর লোকজন, ডিজিএফআই, ওরা আয়নাঘর সংস্কার করে রং টং দিয়ে যেখানে বন্দি করে রাখা হতো ওই ঘরগুলোতে গার্বেজ ভরে সেগুলোকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। এবং ইনভেস্টিগেশন টিম যখন গিয়েছে আয়নাঘর কেমন তদন্ত করতে, সেখানে বোমা ফিট করে রাখা হয়েছিল, টাইম বোমা দিয়ে, যাতে এদের সবাইকে উড়িয়ে দেয়া যায়। এই ষড়যন্ত্রগুলো হয়েছে কয়েক মাস আগে ইউনূস সরকার অধিষ্ঠিত হবার পরে। তাতেই বোঝা যায় হাসিনাপন্থী ডিজিএফআই এর যারা গুম খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তারা খুব নারাজ যে আয়নাঘর নামে কিছু ছিল এবং সেখানে কি পরিবেশটা ছিল সেটা পরিষ্কার করে রং টং দিয়ে ওটাকে পরিষ্কার করতে চাইলেও কিন্তু আসল জিনিসটা ধরা পড়ে গেল। জাতিসংঘের লোকজন দেখে বলেছেন এখানে মানুষ বন্দি করে রাখা হতো, এটা হাসিনার একটা কলঙ্কজনক অধ্যায়। সে হাসিনার এবং ডিজিএফআই এর কলঙ্কজনক অধ্যায়কে ঢাকার একটা চেষ্টা করা হচ্ছে। এবং এই চেষ্টায় আমরা বলতে পারি যে যেহেতু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু দায়িত্বটা, দোষারোপটা তাকেই করতে হবে যে তিনি ক্যান্টনমেন্টে বসে আছেন আর সেখানে এই ধরনের কাজকর্ম হচ্ছে। আমরা যৌথভাবে ইউনূস সরকার, সেনাবাহিনী এবং যারা যারা এ সমস্ত কাজে নিয়োজিত, হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সবাইকে সমষ্টিগতভাবে দায়ী করতে পারি। তো কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনি বলেন এই ব্যাপারটা কেন ঘটলো, কিভাবে ঘটলো এবং এর প্রতিকার কি? আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনার দর্শক এই মুহূর্তে যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা ও সালাম। প্রথমেই আমি যেটা বলবো যে ভিডিওটা আমরা দেখেছি, যে বোমা সেট করার যেটা কাহিনীটা যেটা বলেছে, এটা সম্ভবত উত্তরার সামহার র্যাবের কোনো একটা ইয়াতে ছিল, এটা কনফার্ম। এবং এটা নিয়ে যেহেতু ইনভেস্টিগেশন চলতেছে, এই জন্য প্রশ্নোত্তর পর্বে উনি তেমন কিছু বলেন উনি। সো আমি প্রথমেই বলবো যে আমি সেনাবাহিনী নিয়ে সবকিছুই, কোশ্চেনটা সেনাবাহিনীর দিকে। আমি প্রথমেই বলবো যে আমরা যখন আমি বিএমএ তে ঢুকি হচ্ছে 1991 21 জুন। বিএমএ তে আমি যখন ঢুকি, আমাদের যে প্রশিক্ষণটা হয়, এই প্রশিক্ষণের যে মার্কিং সিস্টেম যেটা থাকে, এটা থাকে হচ্ছে 100 হচ্ছে মিলিটারি, 100 হচ্ছে সিভিল এডুকেশন, আমরা যেহেতু ওখানে বিএ স্টাডিটা পড়ি, এবং 100 হচ্ছে 100 হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কিভাবে নির্ধারণ হয়? ক্যারেক্টারটা নির্ধারণ হয় আমাদেরকে একজন অফিসার অ্যান্ড জেন্টলম্যান,
মানে জেন্টলম্যান হিসেবে আমাদেরকে ইয়া করা হয়। এটা কি হয়, এই জেন্টলম্যানটা কি হবে, এই এই এক সময় কিন্তু আনসিন। এটা আমাদের প্লাটুন কমান্ডারের উপরে কি হবে, যে আমরা যখন ট্রেনিংটা করি, আমি আমার নেক্সট ম্যানকে আমি কিভাবে সাপোর্ট করতেছি কোনো একটা সিচুয়েশনে, একজন আরেকজনকে কমরেডশিপ যেটা আমরা বলি, এই জি কমরেডশিপটা আমাদের ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে ইনপুট করা হয়। এবং এটার এফেক্টটা কিভাবে পড়ে, মনে করেন আমরা এক এক সময় 2 মাসের বা 3 মাসের একটা সেগমেন্ট শেষ হলো, আমাদের সবাইকে একটা কাগজ দেওয়া হয়। কাগজ দেওয়া হয় যে তুমি এই প্লাটুনে আমরা 30 জন আছি, অর্থাৎ তুমি কোঅপারেশনে কাকে কত মার্ক দিবা 1 থেকে 30 পর্যন্ত। সো যারা যারা মানে যাদের মার্ক কম থাকে, মানে যারা প্রথম দিয়ে তাদের ক্যারেক্টার, তারাও এই ক্যারেক্টার মার্কটা ভালো পায়। এবং সেনাবাহিনীতে আমাদেরকে ট্রেনিং এ দেওয়া হচ্ছে ইতে পজিটিভ ভাইব এই জিনিসটা। আমি সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেন হতে হতেই আমরা দেখেছি যে অফিসার একজন আরেকজনকে প্রতিটা সিচুয়েশনে একজন একজনকে কোঅপারেট করে, বাট এই জিনিসটা ব্রেক করেছে হচ্ছে এই আওয়ামী লীগ সরকার। এর আগে প্রতিটি রাজনৈতিক দলই চেষ্টা করত যে হ্যাঁ, সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে ইম্পর্টেন্ট ইয়াগুলা তাদের মূলধারা তাদের মতাদর্শের লোক আনা, কিন্তু এটা করতে হচ্ছে লুকিয়ে চড়িয়ে, মানে পাবলিকলি এটা কখনোই ইয়া ছিল না যে পাবলিকলি। বাট এই আওয়ামী লীগ সরকার গত 16 বছরে যেটা করেছে সেটা হচ্ছে তাদের মেইন ইয়াটাই হচ্ছে যে আমাদের এই ভিতরে এই কমরেডশিপটা ভেঙে দেওয়া। আপনি দেখবেন যে এই যে গুম খুন যে আছে এর ভিতরে অনলি মিলিটারি, আমরা আমাদের সাথীওয়ালা ভাইকে অ্যারেস্ট করে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা ইন্টারগেট করেছি এবং পরবর্তীতে মানে আমাদের এই কমিউনিস্টটা ভেঙেছে। এবং এটা কি জন্য করেছি, আমাদের নিজেদের বিভিন্ন ধরনের প্রমোশন বা অন্যান্য লাভের কারণে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছি। কি হবে, এটা হচ্ছে চেইন অফ কমান্ড যেটা ব্রেক করেছে, সেটা হচ্ছে আমাদের যে প্রমোশন সিস্টেম ছিল। প্রমোশন সিস্টেম হচ্ছে এক হচ্ছে কোয়ালিফিকেশন, এক হচ্ছে ক্যারেক্টার কোয়ালিটি, দুইটাই কিন্তু প্রমোশনের জন্য দেওয়া হতো। এরা আওয়ামী লীগ যেটা করলো, তারা এই ক্যারেক্টার কোয়ালিটিতে হচ্ছে যাদের ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে তাদেরকে আপফোল করা শুরু করলো। মানে যাদের মধ্যে বিভিন্ন ধরনের মানি রিলেটেড, ওমেন রিলেটেড, হয়তো বা ওয়াইন রিলেটেড ক্রাইসিস যাদের মধ্যে আছে, তাদেরকে আপহোল্ড করলো। এবং করার পরে এরা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আহ তারা সরকারের কাছে ধরা, তাদের নামে একটা হয়তো বা চার্জশিট আছে, ইয়ে আছে, কিন্তু এদেরকে দিয়ে তারা এই এই কাজগুলা করানো শুরু করলো। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের মিলিটারির ভিতরে যে কমরেডশিপটা একদম অর্গানাইজড ভাবে ধ্বংস করে দিয়েছে। তার এবং মানে এটা তার মানে পয়সা দিয়ে, প্রমোশন দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে হাসিনা মরালটা নষ্ট করে দিয়েছে, এবং যারা করাপ্ট ক্রিমিনাল এলিমেন্টস এবং গোপালগঞ্জ বই জাতীয় রয়্যালটি আছে তাদেরকে উপরে নিয়ে আসা হলো। সাংঘাতিক ব্যাপার। এর এর মধ্যে আরো আছে, এর মধ্যে যে জেনুইন অফিসাররা যে উপরে যেতে পারেনি তা না, জেনুইন অফিসাররা দেখেছে যাদের ক্যারিয়ার মোটামুটি কোর্সের সামনের দিকে, এখন তারা বুঝতে পেরেছে যে তারা যদি তাদের উইথ দিস ব্রাইট ক্যারিয়ার দেয়ার সাপোজ টু ম্যাটেরিয়াল অফ জেনারেল ম্যাটেরিয়াল, তারা তারা যদি একটু কম্প্রোমাইজ করে দে উইল বি প্রোটেক্টেড, আদারওয়াইজ নট। সো তারা অ্যাকচুয়ালি আমাদের ভিতরে সিভিল ইয়াতে, আপনার মনে আছে কিনা যখন বিএনপি আন্দোলনটা তুমুলে ছিল মানে শেখ হাসিনার বিরুদ্ধে, তখন যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন ঢাকা আসছে তাদেরকে বোঝাচ্ছে তোমরা ঢাকা থেকে আসছো কেন, আওয়ামী লীগ সরকার তো পড়বে না। মানে তাদের ভিতরে বিশ্বাস ঢুকাই দিছে যে আওয়ামী লীগ সরকারকে পালানো মানে ফালানো এত ইজি হবে না। এবং অ্যাকচুয়ালি আমাদের মিলিটারির ভিতরে একটা অংশ তারা অ্যাকচুয়ালি ওইটা বিশ্বাসই করতো, ইভেন এখনো বিশ্বাসও করে যে আওয়ামী লীগ সরকারকে পতন করা যাবে না। যেহেতু পতন করা যাবে না, এবং অনেক ভালো ভালো অফিসার আছে যারা অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ করেছে করে এই হাসিনার সরকারের সাথে মানে গা ভাসিয়ে দিয়েছে আর কি। খুবই মারাত্মক, খুবই দুঃখের ব্যাপার। অবশ্যই অবশ্যই। এবং এই কারণেই আমি কন্টিনিউয়াসলি যে জিনিসটার উপরে আমি আপনি জানেন গেছে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা ছিল এটা অ্যাকচুয়ালি ডিসেবল করে দিয়েছে। আমি বুঝতে পারছি এটার ভিতরে কিছু গোয়েন্দা সংস্থাগুলোর হাত আছে, যেহেতু আমি কয়েকদিন আগে দুটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা হচ্ছে 7ই আগস্ট যখন আন্দোলনের পরপরই ভারতের প্রায় অনেক এজেন্ট ছিল যারা দেশের ভিতরে কাজ করতো। একটা জিনিস বুঝতে হবে, ওই সময় তো আমাদের আমাদের টার্গেট ছিল আওয়ামী লীগ, ভারতীয়রাও কিন্তু আমাদের টার্গেটের মধ্যে ছিল না, কিন্তু তারা বুঝতে পেরেছে তারা কি কাজ করেছে এই দেশে। সো তাদেরকে লেফটেন্যান্ট জেনারেল মতিউর স্বপ্নচূড়া 3 একটা বিল্ডিং আছে ক্যান্টনমেন্টের, ওর ভিতরে নিয়ে আসে, ওখান থেকে সেনা বাসে তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেয়। ভারত থেকে একটা
প্লেন এসেছিল, এসে ওদেরকে নিয়ে নিয়ে গিয়েছিল। এই এই দুইটা ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম, তারপরে যেটা হ্যাঁ, বললাম যে তারা মানে আমার ইয়াটা ডিসেবল করে দিয়েছে আর কি। ওই ভিডিওটা আমি মেনশন করেছিলাম আমার এক শোতে, যে জি, বাংলাদেশি ইউনিফর্ম পরা লোকজন ওই বিমানে দৌড়িয়ে ওই টারমাকে প্লেন দাঁড়িয়েছে সেখানে গিয়ে তারা প্লেনে উঠছে। কারেক্ট ব্যাপারটা কি? তারা মানে তারা ভারতীয়। এটার কারেক্ট। জন্য তো কোনো কনস্পিরেসি থিওরির ব্যাপার নেই। মানে হাসিনা সরকার প্রত্যক্ষভাবে ভারতীয় সেনাবাহিনী বা বিএসএফ বলেন বা যাই পুলিশ বলেন, তাদেরকে নিয়োগ করেছিল বাঙালিদের নির্মমভাবে হত্যা করার জন্য। তবে এই হত্যার দায় থেকে কিন্তু বাংলাদেশি পুলিশ বা সেনাবাহিনী পার পেয়ে যাচ্ছেন না। তারাও হত্যা করেছে, ভারতীয়রাও হত্যা করেছে। আমি আমি এখানে ফেসবুকে 5ই আগস্টের পরে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে আহ, জাহানাবাদ ক্যান্টনমেন্ট যেটা আছে খুলনাতে, ওখানে 5ই আগস্ট থেকে 5 জন অফিসার এবং 12 জন ভারতীয় সৈনিক, তাদেরকে অফিসার্স মেসে সৈনিকদের এবং সৈনিক মেসে উইথ অ্যামুনিশন, আর্মস অ্যান্ড অ্যামুনিশন, এবং আর্মস এর মধ্যে ছিল হচ্ছে শটগান, ছড়া গুলি, রাবার বুলেট অ্যান্ড আদার আদার থিংস। যেটা একটা মানে তাদের যে এম্বাসি আছে, এম্বাসি ইয়ার জন্য তো এগুলো দরকার নাই, ইটস রাইট কন্ট্রোল ইকুইপমেন্ট। এগুলো জি। নিয়ে ছিল। আমি যখন এটা কনফার্ম করে যখন ফেসবুকে পোস্ট দেই, এর 2 দিন পরেই ওদেরকে এখান থেকে সরায় দেয়, এবং আইএসপিআর থেকে একটা বিবৃতি দিয়ে দেয় যে ভারতীয় কেউ ছিল না। অ্যাকচুয়ালি ইট ইস কনফার্ম যে তারা ওখানে ছিল। মানে এটার কারণটা একটাই, যেহেতু পুলিশ ঢাকাতে কন্ট্রোল করার জন্য সব ডিস্ট্রিক্ট থেকে পুল করেছে, সো তাদের শর্টেজ কভারের জন্য তারা ইন্ডিয়া থেকে এই লোকগুলো নিয়ে এসেছিল। এবং আমি আরেকটা ভিডিও দেখেছিলাম সিলেটে যখন রায়ট কন্ট্রোল হচ্ছে, তখন হিন্দি ভাষায় কথা বলতেছিল। এবং এই হিন্দি ভাষায় কথা নিয়ে যখন আমি দিলাম, এটা বিভিন্ন লোকজন, আওয়ামী লোকজন বলতেছিল না এটা সিলেটি সিলেটি ভাষা। বাট ভারতীয়রা যে এখানে এসেছিল এতে কোনো ডাউট নেই। এবং এই যে ক্যান্টনমেন্টের ভিতরে যে তাদেরকে স্থান দিয়েছিল, এটার তো জবাব দিতে চাওয়া উচিত সরকারের, যেটা আমি মনে করি। এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। আমরা আমরা এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছিলাম যে যে সমস্ত অফিসারদের নামে গুম খুন কমিশন থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট, প্রথমে তাদের পাসপোর্ট বাতিল হয়, Excuse me, পরবর্তীতে ওয়ারেন্ট ইস্যু হয়। এর মধ্যে একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস। এবং তাদের নামে যখন তারা ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল, মানে অ্যারেস্ট হওয়ার পরে জেনারেল ওয়াকার একটা নেগোসিয়েট করে যে তাদেরকে ক্যান্টনমেন্টেই তারা থাকবে। তারা যেহেতু এখনো এলপিআরে আছে, আহ, সেনাবাহিনীর ইয়াতে আছে, এবং তাদের প্রয়োজন হলে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং পরবর্তীতে আমি যখন বললাম এরা অলরেডি পালিয়ে গেছে, তখন দেখি মানে সবাই কনফিউজ কি হচ্ছে। পরবর্তীতে দেখলাম যে একটা রেইড হইলো সাইফুল আলম স্যারের বাসায়, লেফটেন্যান্ট জেনারেল, এবং ওখানে 2.5 কোটি টাকার মতো পাওয়া গেল। কিন্তু ইয়া কিন্তু মানে মিডিয়া কিন্তু বললো না যে উনি পালিয়ে গেছে। বাট এই যে লোকগুলো পালিয়ে গেছিল, এটার দায় কিন্তু লেফটেন্যান্ট জেনারেল, সরি, জেনারেল ওয়াকার। এখন আজকে যেটা শুনেছি, 5 জন অফিসারকে অলরেডি তারা হাউস অ্যারেস্ট করে রেখেছে ক্যান্টনমেন্টের ভিতরে। আহ, যেটা হয় অফিসারদের ক্ষেত্রে, যেটা হয় তাদের তো সরাসরি কোয়ার্টার গার্ডে পাঠানো হয় না, অফিসার তারা যে মেসে থাকে ওই মেসে গার্ড সহকারে রাখা হয়। এখানে আছে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া, যে 5ই আগস্টের সময় ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ছিল, এবং একটা ভিডিও আছে স্পষ্ট যে তার ওখান থেকে গুলি হয়েছে, সে হি ওয়াজ লিডিং দ্য প্রসেশন। আরেকটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, যে 46 ব্রিগেড কমান্ডার ছিল, বিভিন্ন জায়গায় করেছিল। আরেকটা হচ্ছে কর্নেল আবদুল্লাহ আল মোমেন, যে ছিল র্যাবের এডিজি ছিল। জি। তারপর হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান, যে আহ, গুলি সে করে ছিল ওই যে গুলি করেছিল বিজিবিতে। আরেকজন হচ্ছে মেজর নোমান আল ফারুক। এই 5 জনকেও ক্যান্টনমেন্টের ভিতরে হাউস অ্যারেস্ট রাখা হয়েছে, খবর পেয়েছি। বাট কথা হচ্ছে এর আগে যারা রাখেছিল তারা তো পালিয়ে গিয়েছিল। এখন এরা পালিয়ে যায় কিনা এটাই দেখার বিষয় আর কি। হ্যাঁ, মানে আমি একটু ইন্টারভেন করি। আপনি শিওর। দুটো খবর দিলেন, একটা ভালো খবর, একটা খারাপ খবর। খারাপ জি, খবরটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আকবর থেকে শুরু করে যাদের আটকানো হয়েছিল, তারা কারেক্ট কোনো গোপন সুতার টানে তাদেরকে বের করে ভারতে অন্যত্র পাঠিয়ে দেয়া হলো। কারেক্ট এর কারেক্ট। দায়িত্ব নিশ্চয়ই জেনারেল ওয়াকারুজ্জামানের ঘাড়ের উপর পড়ে। এবং তিনি নিজেই তো স্বীকার করেছেন 600-র বেশি সরকারপন্থী আওয়ামীপন্থী লোকজনকে উনি শেল্টার দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে। পরে তাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে চলে যেতে দেয়া হয়। এই যে মানে দুর্বৃত্ত
ডাকাত খুনি যারা অপরাধ করে তাদের মুখ ফসকে অনেক কথা বেরিয়ে যায়। এইটা হচ্ছে ডক্টর জেনারেল ওয়াকারুজ্জামানের স্লিপ অফ দ্য টাং। তার জিহ্বা পিছলে এই কথাগুলো বেরিয়ে গেল যে তারা তাদের ইচ্ছা অনুযায়ী চলে গেল। এটা আমি বহুবার বলেছি, আমি এটাকে হ্যামার করতে চাই। আপনারা অবশ্যই। যারা অনুষ্ঠান দেখছেন, আমার অনুষ্ঠান যারা দেখেন তারা শিক্ষিত এবং সচেতন শ্রেণীর মানুষ, তাদেরকে বলছি আপনাদের প্রভাব অনেক বেশি সাধারণ লোকজনের চাইতে। আপনারা এটার উপরে হ্যামার করেন, যারা আইনবিদ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রিটায়ার্ড অফিসার যারা কর্মরত এবং ছাত্র জনতার সচেতন অংশ যারা আমার অনুষ্ঠান দেখেন, তাদের বলছি এই ব্যাপারটা হ্যামার করেন যে ওয়াকারুজ্জামান তোমার কাছে জবাব চাই, এই লোকগুলোকে তুমি রেখেছিলে কার অধিকারে এবং ছেড়ে দিলে কোন অধিকারে। তাকে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তাকে স্যালুট দিয়ে এই লিস্টটা দিয়ে ওয়াকারুজ্জামানের বলা উচিত ছিল ডক্টর ইউনূসকে যে স্যার এই 600 জন লোক আমার কাস্টাডিতে আছে, কি করব বলে দেন। তখন হয়তো ডক্টর ইউনূস তাদেরকে পুলিশ কাস্টাডিতে দিতেন, তাদের বিচারে আওতায় আনা হতো। এই পার্টগুলো চুকে গেল, করা গেল না, কারণ ওয়াকারুজ্জামান ক্রিমিনালি যে বিহেভ করেছেন এর দায়িত্ব ওয়াকারুজ্জামানকে নিতে হবে। এবং আমি ইউনূস সরকারকে বলছি, যদি ইউনূস সরকার বলা যায়, আমি শাহাবুদ্দিন চুপ্পু বা ওয়াকারুর সরকার বা আসিম নজরুল সরকার বলছি না, ভদ্রতা সৌজন্যের খাতিরে ইউনূস সরকার যদি আমরা বলতে পারি, ইউনূস সরকারের দায়িত্ব এর জন্য ইনভেস্টিগেশন করে ওয়াকারুজ্জামানকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা, সাসপেন্ড করে ইনভেস্টিগেশন করেন। যদি উনি নিরপরাধ প্রমাণ হন তাহলে তাকে আবার জেনারেলের পদে তাকে আবার রিইনস্টেট করেন, নইলে তাকে জেলখানায় পাঠান। তৃতীয় কোনো অপশন নাই। আপনারা কি মনে করেন এটা নিয়ে একটু আলোচনা করেন, আওয়াজ তোলেন, যাতে ইউনূস সরকার এই কাজগুলো করতে বাধ্য হয়। 2 নম্বর তথ্য যেটা কর্নেল মুস্তাফিজুর রহমান আমাদের দিলেন, যে 5 জন সেনাবাহিনীর লোককে ইনক্লুডিং লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, যে বিজিবির যার ভিডিও ভাইরাল হয়েছে, নিলিং পজিশনে AK-47 নিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে। মানে ওইটা তো নিলিং পজিশন হওয়া মানে আপনার পেটের লেভেলে বুলেটের গুলিগুলো যাবে, মানে শুট টু কিল। এটা ছত্রভঙ্গ করার জন্য হলে উপরের দিকে গুলি করত, যে মবকে আমি ছত্রভঙ্গ করে দিচ্ছি, টার্গেট টু কিল। এইটা কিন্তু ওয়াকারুজ্জামান মিথ্যাচার করেছেন, যেটা আমি বহুবার বলেছি যে সেনাবাহিনীর হাতে কোনো মানুষ নিহত হয় নাই, মাত্র 5 জন আহত হয়েছে। এই মিথ্যাচারের জন্য ওয়াকারুজ্জামানকে কোর্টে দাঁড় করানো উচিত, কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কোর্ট মার্শাল করবেন না সিভিলিয়ান কোর্টে করবেন সেটা কর্নেল সাহেব ভালো জানবেন, যে সার্ভিং মিলিটারি অফিসারকে তো বোধহয় কোর্ট মার্শাল করা হয়। এই কোর্ট মার্শালের ব্যবস্থা করার জন্য এখন যারা রয়েছেন, যারা ওয়াকারকে ডিঙ্গিয়ে হলেও এটা করা উচিত বলে আমি মনে করি, এবং একটা জনমত সৃষ্টি করা উচিত। মানে যেটা কর্নেল সাহেব বেয়ার মি আউট, সিভিল মিলিটারি রিলেশনশিপটা খুবই ডেলিকেট ব্যাপার, এবং একটা দেশের সভরেন্টি, সার্বভৌমত্ব এবং সিকিউরিটির জন্য, রুল অফ ল, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস থাকার জন্য একটা ব্যালেন্স রিলেশনশিপ থাকা দরকার। তো আপনি যেটা বললেন যে আর্মির ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে, সেনাবাহিনীর ভিতরে নৌবাহিনী, বিমান বাহিনী, যে পছন্দের লোকজন ক্রিমিনালদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, এটা আপনি কিভাবে মনে করেন এটা বন্ধ করা যায়, রিভার্স করা যায় সিস্টেমটা? আচ্ছা, আমি যেটা প্রথমেই মনে করি যে প্রত্যেকটা জিনিসকেই মানে আমাদের প্রথমেই বলতে হবে যে আমাদের যে এই গুম খুনের সাথে জড়িত যারা আছে, যারা সরাসরি আছে, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটা হচ্ছে ফার্স্ট এন্ড আমি বলবো ফার্স্ট এন্ড অনলি। এইটা যদি আমরা এনশিওর করতে পারি, বাকি লোকগুলো এমনিই ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, আমি একটা বলি, যে 5 জন অফিসারের নাম বললেন, এর মধ্যে কিন্তু কর্নেল রিদওয়ানকে অলরেডি
এই তার কাজের জন্য 6 মাসের সিনিয়রিটি ডাউন করেছে, 6 মাসের সিনিয়রিটি। আপনি চিন্তা করেন, হত্যার জন্য 6 মাসের সিনিয়রিটি ডাউন মিলিটারিতে। হ্যাঁ, এবং যখন তাকে সেকেন্ড টাইম এই ইয়াতে না হবে, যখন তার এই চার্জশিট নেওয়া, তখন বলা হবে এটার জন্য তো অলরেডি শাস্তি পেয়ে গেছে, এক 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 এর জন্য দুইটা শাস্তি দেওয়া যাবে না, এরকম একটা ক্লজ কিছু আছে, সামনে চলে আসবে। বাট কথা হচ্ছে এই জেনারেল ওয়াকার যে কাজটা করতেছেন, যে এদেরকে শেল্টার দেওয়া, এইটা অ্যাকচুয়ালি আমাদের জেনারেল মাস আর্মি যেটা, তারা কিন্তু পছন্দ করতেছেন না। কারণ এই 25-30 জন অফিসারের ব্লেমটা হোল আর্মিকে নিতে হচ্ছে। এখন দেখেন, আমি সেনাবাহিনী প্রধান এবং যারা গুম খুন করছে তাদের এগেনস্টে কথা বলি, আমার এগেনস্টে প্রপাগান্ডা হচ্ছে আমি পুরো আর্মির নাকি বেইজ্জতি করতেছি, আর তারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে রিহ্যাবিলিটেট করে তারা ইয়া মানে কি বলে আর্মির মুখ উজ্জ্বল করতেছে। আপনি দেখেন, এই যে ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট জেনারেল সাইফুলের বাসায় যখন রেইড হলো, ওখান থেকে যখন 2.5 কোটি টাকা বের হলো, বাংলাদেশ আর্মি কি উজ্জ্বল হয়েছে? এখন যে মেজর জেনারেল জিয়াউল হাসান সম্বন্ধে বিভিন্ন স্টোরি বের হচ্ছে এবং তাকে কারা কারা শেল্টার দিয়েছে, এটা কি উজ্জ্বল হচ্ছে? উজ্জ্বল হচ্ছে না। এখন জিনিসটা হচ্ছে, আমরা যেভাবেই মনে করি এখন প্রেজেন্ট সিচুয়েশনে জেনারেল ওয়াকার যদি থাকে, এবং আপনি একটা জিনিস দেখেন যে আমি আগেও কয়েকবার বলেছি যে জেনারেল ওয়াকারের সাথে সরাসরি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থার কানেকশন আছে, ভারতীয় সেনা প্রধানের কানেকশন যে আছে, এটা বিভিন্নভাবে অলরেডি প্রমাণিত। আহ, অনেকে বলতে পারে যে ডিপ্লোম্যাটিক ওয়েতে ক্রাইসিস টাইমে দুই সেনা প্রধানের মধ্যে থাকতে পারে, কিন্তু এই সিচুয়েশন ওই সিচুয়েশন এক না। এখানে একটা জিনিস দেখেন, এই সিচুয়েশনটা আমি এর আগে আমার কয়েকটা ইয়াতেই বলেছি যে আহ, যখন জেনারেল ওয়াকার কোনো একটা ডিসিশন নেন, তার যে মিনি ক্যাবিনেট আছে তাদের সাথে একসাথে মিলে ডিসিশন নেন, নেওয়ার পরে উনি রুমে চলে যান, রুমে যাওয়ার হাফ এন আওয়ার বা 1 ঘন্টা পরে এসে উনি ডিসিশন চেঞ্জ করে দেন। দ্যাট মিনস সামবডি হ্যাজ ইনস্ট্রাক্টেড ফ্রম আউটসাইড। এবং এটা বুঝাই যায় যে তার সাথে জেনারেল তারিক সিদ্দিকী এবং মানে ইয়ার সাথে কথা হয়েছে। আমি অ্যাকচুয়ালি উনি যে বলেছিলেন যে শেখ হাসিনা চলে গেছেন কিনা জানি না, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার আগে সম্ভবত 3টা 5 মিনিটে জেনারেল ওয়াকারের সাথে ফোনে কথা হয়েছে শেখ হাসিনার। মানে আমি অ্যাকর্ডিং টু ওই যে কল রেকর্ড বলতেছি আর কি, ওই সময় লাস্ট কথা হয়েছে। সো উনি মিথ্যাচার করেছেন, এটা কনফার্ম এবং এটা প্রমাণিত সত্য। সো আমি যেটা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে আগের জায়গায় নিয়ে আসতে হলে এখন পর্যন্ত জেনারেল ওয়াকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, এবং আমি মনে করি প্রফেসর ইউনূস যদি জেনারেল ওয়াকারকে না সরান, তাহলে আমরা একটা জায়গায় স্টাক হয়ে যাব। আপনি দেখেন যে জেনারেল ওয়াকার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা হচ্ছে, এটা করেছেন, এটা করেছেন, সেটা করেছেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, যে একটা ক্রাইসিস টাইম যদি হয়, যে ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় হেজিমনি তাদেরকে এবং আওয়ামী লীগ তারা ঢাকাকে কন্ট্রোল নিতে চাবে, তাই না? ঢাকা হচ্ছে সেন্টার অফ মানে পাওয়ার সেন্টার। সো এটা যদি ডাউন হয় তাহলে কিন্তু সরকার ডাউন। সো আপনি দেখেন যে সেনাবাহিনীর 9 ডিভিড জিওসি কে জেনারেল মঈন, স্টিল যে শেখ হাসিনার সময় ছিল এখনো আছে, ডিজি বিজিবি হুইজি জেনারেল আরশাদ ওই সময় যে ছিল সেই আছে, 46 ব্রিগেড কমান্ডার, ইঞ্জিনিয়ারিং ব্রিগেড কমান্ডার, সিগন্যাল ব্রিগেড, তাদেরকে চেঞ্জ হয়েছে, বাট তারাও আওয়ামী লীগের লোক। সো দেশে যদি একটা ক্রাইসিস হয়, তারা কিন্তু একটার পর একটা প্রোভিং অ্যাটাক করে আসছে। হিন্দু মাইনরিটির উপর নির্যাতন, আনসার রিভলিউশন থেকে শুরু করে একটার পর একটা যেগুলো সবকিছু, এইগুলা যে কোনো একটা যদি স্পার্ক করতো পজিটিভলি, এরা আবার পাওয়ার নিয়ে নিত। মানে অনেকে কয়েকদিন আগে যখন জেনারেল কনক সরোয়ার ভাই যখন একটা স্টেট দিলেন যে বাংলাদেশ কি জরুরি অবস্থা জারি হচ্ছে, সবাই একটা নিয়ে অনেক সমালোচনা করেছেন, আমার সাথে কনক ভাই কথা। বাট ইনফরমেশন কিন্তু ছিল যে এক পার্টি ওই যে গুম খুনের যারা জড়িত, তারা কিন্তু জেনারেল ওয়াকারকে বুদ্ধি দিচ্ছিল যে আমরা পাওয়ার টেক ওভার করে নিই এই সিচুয়েশনে। সো ইটস নট রং, মানে উনি যেটা বলেছে ওটা কনক সরোয়ার ভাই ভুল বলেননি। বাট কথা হচ্ছে, এখন কেউ বললেই বলবে আমরা গুজব ছড়াচ্ছি, বাট কথা হচ্ছে এই যে আমরাও তো কন্টিনিউয়াস বলেছি যে জেনারেল ওয়াকার এদেরকে শেল্টার দিচ্ছে, এগুলো তো এখন প্রমাণিত সত্য। মানে এবং আমি একটা হ্যাঁ তথ্য দেই। বলেন। এই যে ইন্ডিয়ার ইকোনমিক টাইমস পত্রিকাতে একটা খবর করেছে, সেখানে তারা বলছে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন দেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে এবং যে কোনো সময় তারা সন্ত্রাসী হামলা করবে। আগামী মাসের কথা বলা হচ্ছে, মে মাসের মধ্যে এটাকে প্রতিহত করতে হবে। এটা একটা ছোট খবর, ইকোনমিক টাইমস পত্রিকা বলছে। তার মানে ভারত যে কথাগুলো বলে যে মাইনরিটির উপর হামলা হচ্ছে এবং ইসলামী জঙ্গিবাদ উত্থিত হচ্ছে, যেমন ডক্টর ইউনূসের যে একজন ছাত্র উপদেষ্টা কি মাহফুজ বোধহয় তার নাম, মাহফুজকে বলা হচ্ছে জঙ্গিবাদী, তার একটু দাড়ি টাড়ি আছে বলে ইসলামী জঙ্গিবাদী বলে ভারতীয় মিডিয়া থেকে প্রচার করা হচ্ছে। এবং
জেনারেল ওয়াকারের নাম করে বলা হচ্ছে, এটা তো গতকাল না পরশুর খবর। তো আইএসপিআর এর তো উচিত ছিল এটাকে রিনাউন্স করা, যে এই ধরনের ব্যাপার জেনারেল সাহেব বলেননি। কিন্তু জেনারেল সাহেব এখন না বললেও কিছুদিন আগে কিন্তু উনি বলেছিলেন যে বাংলাদেশে ইসলামী জঙ্গিরা মাথা তুলছে, ষড়যন্ত্র করছে, যে কোনো সময় দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করতে হবে, যেটা কনক সার্ভারের শোতে বেরিয়েছে। কান টানলে মাথা আসে, তার মানে জেনারেল ওয়াকার ইজ ভেরি মাচ ইনভলভ ইন এ কনস্পিরেসি টু টেক ওভার, ক্ষমতা দখল করার জন্য কনস্পিরেসি হচ্ছে। জেনারেল ওয়াকার পারলে আজকেই সেটা করেন, কিন্তু নিচের দিকের অফিসারদের জন্য আপনি যেটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন যে 9 ডিভিশন 46 ব্রিগেড এবং আর্মির হেডকোয়ার্টারে যারা যারা আছে তারা হাসিনার লোক। তার মানে ঢাকা কন্ট্রোল করার জন্য একটা ডিভিশন এবং একটা ব্রিগেড 46 ব্রিগেড ইজ মোর দ্যান বিজিবি আর্মি। তার মানে দে ক্যান মোবিলাইজ কারেক্ট 20-30,000 ট্রুপস, কারেক্ট, অলমোস্ট 30,000। দুই ডিভিশন সৈন্য তাদের ঢাকাতে আছে, তাদের হাসিনা পক্ষের। এবং এটা ওয়াকারের নির্দেশনা পেলেই তারা অ্যাক্টিভ হতে পারে। সেই সুযোগ যেন ওয়াকার না পায়, সেই জন্য উই শুড কাট হিম অফ। এইটাই প্রফেসর ইউনূস যদি বুঝে থাকেন যে, এবং পরবর্তীতে যেটা মানে প্রথমে আমরা যখন ওই যে আপনার যদি মনে আছে যে 25 ফেব্রুয়ারিতে যে উনি রাওয়াতে ইয়া দিচ্ছেন, তখন কিন্তু উনি একটু এক্সপ্লোসিভ সিচুয়েশন ছিল, তার একদম হেভি ফেটে যাচ্ছেন উনি ইয়াতে, মানে তখন মানে দেশের লোককে বুঝাইতে যাচ্ছিল হি ইজ এ স্টেক হোল্ডার। বাট আস্তে আস্তে কিন্তু এখন উনার পজিশন ওই জায়গায় রয়ে গেছে। উনার এই যে সালাম টালাম, সরি, উনার যে ওই যে ইমামতি করার ছবি ইয়া করে উনার ইমেজ কিন্তু আপ হয় না। এদিকে প্রফেসর ইউনূসের ইমেজ কিন্তু স্কাই হাই হয়ে গেছে। এখন কিন্তু বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি উনি এই সমস্ত প্রোপাগান্ডা করে কোনো লাভ হচ্ছে না, উনি ওই জায়গায় রয়ে গেছেন। সো এটা থেকে উনি কি শিক্ষা নেবেন আমি জানি না, বাট আমার মনে হয় আমি যেটা সন্দেহ করি সেটা হচ্ছে আগামী ইলেকশন যখনই হোক, এবছর হোক, আগামী বছর হোক, বা আরো 2-3 বছর পরে যখনই হোক, এই ইলেকশনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয় ইজ গোয়িং টু বি এ ডিজাস্টার। কি কারণে? ফার্স্ট হচ্ছে আমরা এখন সবাই জানি যে উনি ভারতের সাথে তার কানেকশন আছে। ইন্ডিয়া এবং আওয়ামী লীগ চায় যে নেক্সট ইলেকশন যেটা হবে ওটার মধ্যে একটা গন্ডগোল পাকাইতে হবে, শুধু পৃথিবীকে দেখানোর জন্য যে বাংলাদেশ ইলেকশন এরকমই হয়, সো আওয়ামী লীগের দোষ কি? সো আপনি যেটা দেখবেন, মনে করেন যে এখন অনেক ডিসি বা এই নির্বাচন রিলেটেড যারা আছে তাদের মামলা টামলা হয়েছে, তারা ভয় পাবে। কিন্তু এর মানে এই না যে সেনা এই সিভিল প্রশাসনে কিন্তু 3-4 লেয়ার পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের লোকজন আছে। সো যখন নির্বাচনটা হবে, সেট হবে, তারা কিন্তু খুঁজে বের করবে তাদের নিজেদের লোক বের করবে। এবং সেনাবাহিনীকেও যদি বলে দেয় যে আমরা এটা অনেক আগেই ফেস করেছি, সেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রের 300 গজের মধ্যে আমরা মিলিটারি যাব না, যদি যাব না বলে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু জুনিয়র অফিসাররা ওইটা মানতে বাধ্য। তখন কিন্তু ওই একটা এলাকার মধ্যে ক্রাইসিস হবে, মারামারি হবে, ব্লাডশেড হবে, এবং ইন্ডিয়া এবং ভারতের এবং আওয়ামী লীগের যে এইমটা এটা সাকসেসফুল হবে। সো আগামী নির্বাচনের আগে যদি জেনারেল ওয়াকারকে না সরানো হয়, ইট উইল বি ডিজাস্টার ফর আস, মানে এটা আমার প্রেডিকশন। শুধু জেনারেল ওয়াকার না, বিজেপি প্রধান, হাসিনার লোক। তা আমাদের নির্বাচনের পোলিং স্টেশনের বাইরে সেনাবাহিনী থাকার কোনো দরকারও নাই, যদি একটা ভালো পুলিশ বাহিনী থাকে। পুলিশ এবং কিছু পয়েন্টে বিজিবির কিছু লোকজন থাকবে, আনসার থাকবে, মোর দেন এনাফ। গ্যারিসনে থাকবে, এবং গ্যারিসন যেমন ওয়াশিংটন ডিসির থেকে বহু দূরে। আমেরিকাতে মানে সেনাবাহিনী যাতে ক্ষমতা গ্রহণ করতে না পারে সহজেই, গ্যারিসন ক্যান্টনমেন্ট অনেক দূরে রাখা হয়েছে। আর আমাদের এটা তো শহরের ভিতরে, আর পরিষ্কার রাস্তা, আপনি জাহাঙ্গীর গেট দিয়ে চলে আসবেন বঙ্গভবনে বা গণভবনে যেতে লাগবে 10 মিনিট। 10 মিনিটের ভেতরে তারা কন্ট্রোল গ্রহণ করতে পারে। এটাও একটা ব্যাপার। জনগণের ভেতরে এই সচেতনতা আসতে হবে। তার আগে সরকার প্রধান এবং সরকারের উপদেষ্টাদের ভেতরে, ছাত্র সমন্বয়কদের ভেতরে, তোমাদের রোল ওই যে একটা পার্টি বানিয়ে ফেললে, এনসিপি বানিয়ে মনে করো নির্বাচন করে তোমরা ক্ষমতায় আসবে, সেটা 50 বছর পরে হলে হতে পারে। আপাতত তোমাদের ক্ষমতায় যাবার সুযোগ সম্ভাবনা হচ্ছে 0। তো 0 সম্ভাবনা নিয়ে তোমরা দল করবে আর এদিক দিয়ে ওয়াকারুজ্জামানরা রাজত্ব বহাল রাখবে,
ছাত্র সমন্বয়কদের উচিত আবার রাস্তায় নামা। হাসিনার বিরুদ্ধে যেভাবে করা হয়েছিল, সেনা প্রধানের অপসারণের ব্যাপারে, বিজেপি প্রধানের অপসারণের ব্যাপারে একটা কনফ্রন্টেশনাল অবস্থান আবশ্যক। আপনি কি মনে করেন সিভিলিয়ানদের রোলটা কি এখানে? না, আইনজীবী অবশ্যই অবশ্যই, বাট আমি আমি মনে করি যে একটা পাবলিক কনসেশন যদি এরকম হয় ইটস গুড, বাট কথা হচ্ছে আমি মনে করি যে প্রফেসর ইউনূস সরকারের অলরেডি সাফিসিয়েন্ট পাওয়ার স্ট্রেংথ যেটা পাবলিকলি আছে সেটা এনাফ। আমি যেটা মনে করি, যেটা এর আগে জেনারেল নাসিম স্যারকে সরানোর জন্য যে প্রসেসটা করা হয়েছিল, সেম একই প্রসেস হতে পারে। অ্যাজ এ ডিফেন্স মিনিস্টার প্রফেসর ইউনূস যদি আহ, তার মানে সরকার তো ইচ্ছা করলে এটা ইয়া অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর যে কোনো অফিসারকে যে কোনো সময় চাকরিচ্যুত করতে পারে। রাইট। ইয়া সো যেটা হচ্ছে প্রফেসর প্রধানমন্ত্রী যখন সাইন করেন, প্রধানমন্ত্রীর রোলটা হচ্ছে এখন প্রফেসর ইউনূসের। উনি সাইন করবেন, সাইন করে প্রেসিডেন্ট চুপ্পুর কাছে পাঠাইলে কি হবে এটা নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে, দরকারই নাই। প্রেসিডেন্ট চুপ্পুরে পাঠানোর আগে প্রেসে পাঠাই দিবে, প্রেসে পাঠাই দেওয়ার সাথে সাথেই এটা নিয়ে পাবলিক সব সাপোর্ট চলে যাবে প্রফেসর ইউনূসের পক্ষে, এতে কোনো ডাউট নাই। এবং আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম। করার পরে প্রেসিডেন্ট চুপ্পু ওটা সাইন করতে বাধ্য। সো এইমটা হচ্ছে, কথা হচ্ছে কনস্টিটিউশনে বলা আছে যে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস অনুযায়ী উনি কাজ করবে। সো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস হচ্ছে ওকে অপসারণ করা, তুমি সাইন করতে বাধ্য। সো এটার মধ্যে কোনো কমপ্লিকেসি নাই, বাট কথা হচ্ছে প্রফেসর ইউনূস বা সবাই বোধহয় ইয়া করতে পারে যে তাদের সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহের আশঙ্কা হইতে পারে। আমি মনে করি দেশ বুলশিট, কারণ সেনাবাহিনীর মিডিল র্যাঙ্ক যারা আছে অফিসাররা, তারা এই এই গুম খুনকারীদের সাপোর্ট দেওয়ার জন্য সব মানে সেনাবাহিনীকে যে পরিমাণ হেনস্থা হইতে হচ্ছে, এই কারণে ব্যারিস্টার ফুয়াদের মতো লোক সেনাবাহিনী নিয়ে মানে যাচ্ছাদের কথা বলেছে এবং তাদের এটা সলভ করতে হচ্ছে। বাট এই জিনিসগুলো আমরা চাই না। আমাকে সেনাবাহিনী সম্বন্ধে আমি নিজেও বলি, বাট সেনাবাহিনী সম্বন্ধে কেউ এক্সট্রিম খারাপ কথা বলে আমার নিজেরও খারাপ লাগে। কথা হচ্ছে আমি আমি তাই সেনাবাহিনী এজ এ হোল আমরা বলতে পারি না। সেনাবাহিনীর যে কমান্ড লিডারশিপ যেটাকে আওয়ামী লীগ সরকার একদম পচায় ফেলছে, এই কমান্ড স্ট্রাকচারটাকে সরাইতে হবে এবং জেনারেল ওয়াকারকে অ্যাকচুয়ালি অনেক সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি আমার ওনার সুযোগের আর কোনো কিছু নাই। উনি স্টিল এই পজিশন থেকে হিরো হয়ে বেরিয়ে যেতে পারতেন। বাট উনি যেটা হচ্ছে জেনারেল মইনা আহমেদের লাইনে উনার নাম থাকবে, যেটা আমি ইতিহাসে, যেটা আমি মনে করতেছি। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আপনি কি মনে করেন সিভিল সোসাইটি না শুধু যে দলগুলো আছে, বিএনপি, তারপরে জামাতে ইসলামী, তারপরে এনসিপি যারা নতুন দল হয়েছে, তারা একটা রোল প্লে করতে পারেন? বুদ্ধিজীবী সিভিল সোসাইটি, সব সিভিল সোসাইটি মানেই তো সুশীল সমাজ মানেই তো আওয়ামী লীগের না। ওই ছায়ানট আর ওই ওই পন্থী ভারতপন্থী বুদ্ধিজীবী ছাড়াও তো দেশে বুদ্ধিজীবী আছেন একেবারে রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত। তাদের একটা রোল আছে প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়। এই নিয়ে একটা গণমত তৈরি করতে হবে। সেই দায়িত্ব তো বিএনপি নিতে পারে, সর্ববৃহৎ দল। বিএনপি খালি দাবি করে আসছে নির্বাচন দেন, আমরা ডিসেম্বর ভোটে নির্বাচন হবে, সংস্কার চাই না। এটা একটা কাউন্টার প্রোডাক্টিভ আর্গুমেন্ট। নির্বাচন বা নির্বাচিত সরকার যদি এখন নির্বাচন হয়, তার মানে ওই যারা যারা আগে নির্বাচিত হয়ে এসেছিল ওই ধরনের লোকজনই আসবে। তাদের 90% বেশি চোর ডাকাত, চাঁদাবাজ, সিন্ডিকেট চালায়। এটা তো সব দলেই আছে। সুতরাং ওই সিস্টেমটাকে রিফর্ম না করা পর্যন্ত, সংস্কার না করা পর্যন্ত সিভিল মিলিটারি রিলেশনশিপও ভালো হবে না এবং ওয়াকারুজ্জামানদেরকেও সরানো যাবে না। এই ব্যাপারটা নিয়ে আপনি একটু বলেন যে কিভাবে আপনি মনে করেন যে রাজনৈতিক দলগুলো, তাদের দায়িত্ব আছে তো শুধু নির্বাচন করো আমরা ক্ষমতায় যাব, এটা কোনো দাবি হতে পারে না। এই জঞ্জালটা কিভাবে দূর করা হবে, এই জন্য তারা ইউনূস সরকারকে চাপ দিতে পারে। এবং চাপ দিচ্ছে না কেন, শুধু নির্বাচনের কথা কেন বলছে, কেন বলছে না ওয়াকারুজ্জামানকে সরাও এবং এদের বিচার করো। এই 2024-এর যারা যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদের বিচার করো। এই দাবিটা আসা উচিত বিএনপির মতো বড় দল থেকে। আপনি কি মনে করেন? প্রথমে আমি আসি হচ্ছে এনসিপি নিয়ে। এনসিপির যে ছাত্ররা যারা ছিল তাদেরকে কিন্তু জেনারেল ওয়াকারই গাছে তুলে মইটা কেড়ে নিয়েছে। জি। এবং এই কারণেই কিন্তু জেনারেল ওয়াকারের এগেস্টে হাসনাত আবদুল্লাহ এবং পরবর্তীতে সার্জি যে বক্তব্যটা দিয়েছে, এর কারণ হচ্ছে
যখনই 5ই আগস্ট যখন এই ট্রান্সফর্মটা হচ্ছিল, তখন মেজর জেনারেল হামিদ এবং জেনারেল ওয়াকার মিলে তাদেরকে বুঝিয়েছে যে বিএনপিকে তারা বিরোধী দলে পাঠাবে। তারা এবং ইসলামী দল গুলোর সাথে জেনারেল ওয়াকার নিজে তার বাসায় মিটিং করেছে যে তারা একটা দল করবে এবং ইসলামী দলগুলো মিলে তারা সরকার গঠন করবে আর বিএনপি থাকবে বিরোধী দল। এটা করার পরে এভাবেই চলতেছে চলার পরে যখন ছাত্ররা গ্রাউন্ডে যাওয়ার পর বুঝতে পারলো যে গ্রাউন্ড রিয়ালিটি ইজ টোটালি ডিফারেন্ট। জি হ্যাঁ, যে বিএনপির যে প্রেসেন্স যেটা আছে এটাকে তারা ওভাররাইড করতে পারবে না। সো এবং জেনারেল ওয়াকার যখন এটা বুঝেছে তখন জেনারেল ওয়াকার বিএনপির সাথে মিলে যাচ্ছে। সো আইনসিপি বুঝতেছে যে দে আর বিং বিট্রেড। এরপরে তখন এই 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 তথ্যটা তারা নিয়ে আসছে। আর বিএনপির ক্ষেত্রে আমি যেটা বলবো যে অ্যাট প্রেজেন্ট ওনারা যতই নির্বাচন করেন, প্রেজেন্ট সরকার যেভাবে চালাচ্ছে, এতে তারা যদি এখন নির্বাচনের জন্য রাস্তায় নামেন, জনগণ কিন্তু এটা ঠেকায় দিবে। আমি যেটা মনে করতেছি জনগণ এটা ঠেকায় দিবে। সো আমি মনে করি বিএনপির জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি ওই যে ডক্টর পিনাকির একটা থিওরি দিয়েছে যে একটা জাতীয় সরকার গঠন করে এই সময়ে বিএনপি এবং জামাত অন্যান্য সবগুলো দলকে নিয়ে যে একটা জাতীয় সরকার গঠন করে চালায়, এটা মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে। আমি মনে করি যে এটার জন্য, এবং এটা আমার মনে হয় কালকে আমি অ্যাকচুয়ালি একটা হাই লেভেলের একটা কিছু লোকজন নিউ ইয়র্কে এখানে বসেছিলাম, এবং তারাও বিএনপি যারা আছে তারাও মনে করে যে বিএনপির এইটাই সবচেয়ে বেস্ট হবে যে এই মুহূর্তে যদি সিঙ্গেল ওয়েতে নির্বাচন চায়। এবং আমি আজকে অ্যাকচুয়ালি জামাতের আমিরের একটা দেখলাম যে তারাও বলতেছে যে তারা টাইম দিতে রাজি, তারা অস্থির হচ্ছে না এখনই পাওয়ারে যাওয়ার জন্য বা করার জন্য। সো আমি মনে করি যে বিএনপির জন্য সবচেয়ে বেস্ট হবে যে এই সরকারের সাথে থেকে, আমি যেটা মনে করি এখন সরকার যেভাবে চলতেছে সেটাতে যে যে সমস্ত দুর্নীতিগুলো আছে সেই দুর্নীতিগুলো কিন্তু হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এগুলো হচ্ছে না। সো এই সরকার যদি রাজনৈতিক দলগুলো নিয়ে এই সিস্টেমটা কিছুদিন চায়, বছর 2-3 যায়, এবং তাতে কিন্তু ওই ট্রেনিং এ এই জিনিসটার মধ্যে হয়ে যাবে যে কিভাবে দুর্নীতি ছাড়া কন্টিনিউ করা যায়। এবং এই কন্টিনিউ করার পরে যদি কোনো রাজনৈতিক দল এসে যদি করতেও চায় দুর্নীতি, তখন কিন্তু মানে এই 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 মোবাইলের যুগে সাথে সাথে ধরা খেয়ে যাবে। সো আমি মনে করি যে দেশের স্বার্থে বিএনপি এখন এই জাতীয় সরকারটা গঠন করলেই সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ। আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তারেক রহমান তো বারবার বলছে যে নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব। ওটা কোনোদিনও সম্ভবপর হবে না। এই বিএনপির যারা 300 এমপি হবেন তাদের তো এই যে ডিউটি ফ্রি গাড়ি আনতে হবে, এমপি হলে এলাকার ডেভেলপমেন্টের জন্য সরকার থেকে কোটি কোটি টাকা দেওয়া হয়, ওই টাকা থেকে চুরি করতে হবে। চুরির বাসনার জন্যই তো লোকে একটা এমপি নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে। এই খরচটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো নির্বাচনের আগে আইন করতে হবে যে আপনার এলাকায়, নির্বাচনী এলাকায় বড় জোর আপনি কালো ব্ল্যাক এন্ড হোয়াইটে 50টা পোস্টার লাগাতে পারবেন। এই রাত জেগে সারা মাইক্রোফোন দিয়ে প্রসেশন করে কোনো মিটিং করা যাবে না, যেটা কোনো সভ্য দেশে, এই যে কানাডায়, অস্ট্রেলিয়ায় ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, কানাডায় ছিলাম, বিলাতে ছিলাম, কবে নির্বাচন হয় কবে নির্বাচন চলে যায় আমরা জানিও না। এই যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো, এই রাস্তায় রাস্তায় মিটিং করে, শোভাযাত্রা করে, তাদেরকে চা মিষ্টি খাইয়ে ওদেরকে ভোটের মিটিং এ আনতে হবে, এই এটা নিষিদ্ধ ঘোষণা করতে হবে, একেবারে নিষিদ্ধ। কোনো মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, কোনো মাইক বাজিয়ে বক্তৃতা, শুধু ওই যেখানে সেট জায়গা আছে, পল্টন ময়দান, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা পল্টন ময়দান আছে, কলেজের মাঠ, মাদ্রাসার মাঠ, একটা ফুটবল খেলার মাঠ, ওই জায়গায় মিটিং হবে। তা কয়টা মিটিং করবে সেটাও সরকার নির্ধারণ করে দেবে। এই সংস্কারগুলো খুবই দরকার। যারা মনে করেন সংস্কারের দরকার নাই, তাহলে এই যে 77 বছর ধরে যেটা চলছে, পাকিস্তানের ভূত তো বাংলাদেশের ভেতরেও আছে। আপনি দেখেন যে আর্মি আর ব্যুরোক্রেসির যে এত ক্ষমতা, একজন ডিসি দেখলে লোকে সালাম দিয়ে কোথায় চেয়ার টেনে বসাবে, একজন কর্নেল সাহেব আসছেন কোন চেয়ার টেনে টুনে কাকে কিভাবে বসতে দিতে হবে, এই কালচারটা তো কলোনিয়াল ব্রিটিশ আমলের। পাকিস্তান সেটা নার্চার করেছে, বাংলাদেশ ওই পাকিস্তানি কালচারটা কিন্তু ধরে রেখেছে। কেন সুবিধা তো, আপনি নিজেই লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, আপনি জানেন
জি আপনাদের প্রিভিলেজ, লোকজন কিভাবে আপনাকে সমীহ করে। একজন লেফটেন্যান্ট কর্নেল যখন ইউনিফর্ম পরে আসছেন, লোকজনের মধ্যে সাড়া পড়ে যায়। সেখানে মনে করেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যদি যান, বা কোনো বিশ্ববিদ্যালয়ের খুব নাম করা প্রফেসর, যার মনে করেন কেমব্রিজ হার্ভার্ড পিএইচডি থেকে ডিগ্রি করা, উনি যদি কোনো জায়গায় সভা করতে যান, তাকে তো কোনায় দাঁড়িয়ে থাকতে হবে। বড় জোর কেউ চিনতে পারলে তাকে সেকেন্ড বা থার্ড রোতে বসতে দেয়া হবে। কিন্তু ওই থানার দারোগা, ওইখানকার ডিসি, উপজেলা নির্বাহী অফিসার এবং মিলিটারি অফিসার হলে তাকে ফ্রন্ট রেতে বসিয়ে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়। এটা জনগণের মাথার ভিতরে ঢুকেছে। এই কালচারটাকে বের করতে হবে যে সরকারি কর্মচারী, সরকারি অফিসার যত বড়ই হোক, নির্বাচিত লোক এবং বুদ্ধিজীবী, তাদের একটা সম্মান থাকতে হবে। কিন্তু নির্বাচনে আপনি আপনি এখন দেখেন না যে জেনারেল ওয়াকারের পজিশন বোধহয় 12th, মানে প্রোটোকলের বোধহয় 12th। আর উনি প্রফেসর ইউনূসকে বলেন, প্রফেসর ইউনূসের সাথে আমি কথা বলছি, মানে উনি নিজেই কিন্তু এটা কালচার করতেছেন, যে জিনিসটা মানে সেনাবাহিনীর মানে যেটা হয় আমরা, আপনি যেটা বলেছেন, হ্যাঁ আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম আমরা সম্মান পেতাম, বাট কথা হচ্ছে আমরা কিন্তু কাউকে অসম্মান করিনি। মানে যে জায়গায় সম্মান দিয়েছে, যেখানে আমি সম্মান পেয়েছি, আমি তাদেরকে সম্মানও উল্টা দিয়েছি। সো এই জিনিসটা এখন কিভাবে চেঞ্জ হচ্ছে আপনি দেখেন। এখন সেনাবাহিনীর লোক, এখন সবাই জানে যে সেনাবাহিনীর লোকজনের নামে এখন করাপশনের চার্জ আসতেছে, গুম খুনের চার্জ আসতেছে। সো আমরা তো উই আর লুজিং দ্যাট থিং। ওই লুজিং দ্যাট থিংটাই আমার কনসার্ন, যে ওইটা ওই সম্মান যেটা আমরা পেতাম, এই জিনিসটা এখন আর পাবো না বিকজ অফ ফিউ অফিসার্স, এবং জেনারেল ওয়াকার তাদেরকে শেল্টার দিচ্ছে। এইটাই হচ্ছে আমার অনলি কনসার্ন। এক্স্যাক্টলি। এই যে জেনারেল সিসি মিশরে ক্ষমতা গ্রহণ করার আগে জি তিনিও কিন্তু ইমামতি করেছেন, এবং ওই ছবিগুলো খবরের কাগজে ভাইরাল হয়ে প্রচার হয়েছে। আপনি কি মনে করেন আমরা কি এতই বোকা যে প্রেসিডেন্ট হাউসে উনি ইমামতি করছেন, ইফতারের পরে মাগরিবের নামাজের ইমামতি করছেন, এটা কেউ যদি ছবি তুলে থাকে, এটা ব্যক্তিগত কেউ ফেসবুকে দিতে পারে বড় জোর। এইটা সমস্ত পত্রিকাতে ছাপানোর জন্য আইএসপিআর এর মাধ্যমে করা হয়েছে। এর একটা পলিটিক্যাল উদ্দেশ্য আছে, এবং আমাদের দেশের অধিকাংশ লোক রাজনৈতিকভাবে প্রচন্ড অসচেতন। তারা কিন্তু মনে করে তারা রাজনীতি বোঝে। আপনি যে কোনো জায়গায়, যে কোনো টক শোতে যান, যে কোনো জায়গায় যান, উপস্থাপক এবং যারা অংশগ্রহণ করেন এই আন্তর্জাতিক বিষয়ে নিয়ে যখন কথা বলেন, আমি যেখানে বলি এই ব্যাপারটা আমি জানি না, কিন্তু এরা কেউ কিন্তু বলে না যে ব্যাপারটা আমরা জানি না। তারা চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্য, চিকেন নেক, মানে এই যে কালাদান, প্রত্যেকটা বিষয়ে তারা অভিজ্ঞ। আমি যেখানে মনে করেন প্রফেসর শহীদুজ্জামান যখন কথা বলেন, ইন্টারন্যাশনাল রিলেশনস এর প্রফেসর, আমার কলিগ, আমার ছোট ভাই, আমি তাকে সমীহ করে শুনি যে প্রফেসর শহীদুজ্জামান কি বলেন। আমি তো জানি না অত কিছু, যদিও আমি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়িয়েছি, মিলিটারি কলেজে পড়িয়েছি, টেনেসি ইউনিভার্সিটিতে পড়িয়েছি, 11 বছর পড়িয়েছি এগুলো। আমি এখনো নিজেকে মনে করি আমি ধারে কাছে কিছু কিছু জানি, জানার চেষ্টা করি। কিন্তু আপনি বিভিন্ন যে আলোচনা সবাই দেখলে বুঝবেন, এক একজন বক্তৃতা দিচ্ছেন, নাম্বার বলছেন, তো এইটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর ব্যাপার। সবাই এক্সপার্ট। কোন দেশে, আমি তো মনে করি বাংলাদেশে 2 ডজনের বেশি ইন্টারন্যাশনাল রিলেশনস এর এক্সপার্ট নেই, এবং তাদের কেউই ইউটিউব চালান না যারা এক্সপার্ট। তারা গেস্ট হয়ে হয়তো আসেন, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সব বিষয়ে সব জানতা। আমাদের দেশে এটা হয়ে গেছে। এই কালচারটা পরিত্যাগ করতে হবে। আর সিভিল সোসাইটি একটা দায়িত্ব আছে। আপনারা কোনটা আশায় বসে থাকবেন আর জনগণ বিবির গল্প শুনবে, পরিমণির গল্প শুনবে, আর ওগুলা নিয়েই সময় কাটাবে, এবং এই কালচারটা বন্ধ করতে হবে। এবং এই জন্য এগিয়ে আসতে হবে বুদ্ধিজীবী, যারা জেনুইন সাংবাদিক। আমাদের দেশে হয়ে গেছে কি, আগে ছিল যার নাই কোনো গতি সে করে ওকালতি, বা মুক্তারে বা হোমিওপ্যাথি বলা হতো, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। কিন্তু আমাদের সময় থেকে দেখছি যার নাই কোনো গতি সে হয়ে যায় সাংবাদিক। চাকরি বাকরি পাচ্ছে না, কলেজে চাকরি পাচ্ছে না, স্কুলে চাকরি পাচ্ছে, একটা সাংবাদিকের কোনো কোয়ালিফিকেশনও লাগে না, ম্যাট্রিক পাসও করার দরকার পড়ে না। তো এরা হয়ে যায় পরে কিন্তু বুদ্ধিজীবীর ক্যাটেগরিতে অ্যানালিস্ট। এই ট্রেন্ডটা জনগণের কাছে
তুলে ধরতে হবে যে যারা কথা বলছেন আর দে কম্পিটেন্ট। এখন এই যে ওয়াকারুজ্জামান যেটা করেছেন, আপনি যেটা খুব সুন্দর পয়েন্ট বলেছেন, আর্মির বা সেনাবাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রতি লোকের আস্থা কমে যাচ্ছে। যদি একটা দেশের লোক তাদের সশস্ত্র বাহিনীকে মনে করে চাঁদাবাজ, ডিসঅনেস্ট, নামাজের পলিটিক্যাল কারণে নামাজের ইমামতি করা লোক, এগুলো তো লোকে বোঝে, সস্তা ট্রিক এগুলো, যে রেলগাড়িতে ওষুধ বিক্রি, মলম বিক্রির মতো ব্যাপার, এগুলো লোকে বোঝে। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, আপনি মলম বিক্রি না করে আপনি ইমামতি করছেন নামাজের, এটা মলম বিক্রির অ্যাডভার্টাইজমেন্ট। এগুলো বন্ধ করে দেন। আপনার একটা ওথ নিয়েছেন আর্মি চিফ হিসাবে, করাপ্ট লোকজনের শাস্তির ব্যবস্থা করেন এবং নিজে মানে মানে সরে দাঁড়ান। আপনার বিরুদ্ধে অভিযোগ কিন্তু জনগণের আদালতে কিন্তু প্রতিদিন বাড়ছে। এই যে কর্নেল মোস্তাফিজুর রহমান, এই অধম এবং আরো লোকজন যেভাবে আপনার বিরুদ্ধে প্রতিদিন কথা বলছে, এগুলো কিন্তু একটা ইফেক্ট হবে। কিন্তু আপনি 5ই আগস্টের পরে জেনারেল ওয়াকারুজ্জামানের যে ইমেজ ছিল, সেই ইমেজ তো নাই। তখন লোকজন এই ফেসবুকে দেখতাম বলতো উনি দেশপ্রেমিক, এখন তারা কি বলে, তাকে গালাগালি করে, আমিও তাকে গালাগালি করি। এখন এই জন্যই তার মানে মানে সরে যাওয়া উচিত। এবং ডক্টর ইউনূসের একটা ভূমিকা আছে, যে লোকগুলোকে ধরেছেন ভালো কথা, যারা ধরা পড়েনি, এবং আপনি যেটা ভালো বলেছেন, লেফটেন্যান্ট কর্নেল আবেদিন, তাকে 6 মাসের সিনিয়রিটি কেড়ে নেওয়া হয়েছে। এটাই রেদওয়ান, এটাই যদি তার শাস্তি হয়, যে লোক ক্যামেরার সামনে গুলি করে মানুষ হত্যা করেছে, আর একমাত্র শাস্তি হবে কোর্ট মার্শালে, ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যু বা ফাঁসি। সেই লোককে এখনো চাকরিতে বহাল রেখে দেওয়া, এর দ্বারা কি সিভিল মিলিটারি রিলেশনশিপ ভালো হবে? দেশের প্রতিরক্ষা কি সংহত হবে? ভারতের কাছ থেকে দেশ রক্ষা করবেন এই ধরনের একটা আর্মি নিয়ে? আমি শেষ প্রশ্ন করছি, যেটা শোনা যায় যে আর্মির হাতে আর্টিলারি শেল নাই, নেভির টর্পেডো নাই, এয়ারফোর্সের মিসাইল নাই, এইরকম একটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দিয়ে আপনি আরাকান আর্মির সঙ্গেই বা কি যুদ্ধ করবেন? আর দরকার হলে ভারত যদি আপনার ফেনী নদী কেটে দিয়ে ওখান দিয়ে ওই একটা ব্রিজ বানানো হয়েছে, ওই ব্রিজটাকে তো ভেঙে ফেলা উচিত, এবং ফেনী থেকে কাট অফ করে চট্টগ্রাম বিভাগ তারা নিয়ে নেবে, রংপুরের দিক দিয়ে কেটে তারা চিকেন নেকের জায়গায় বাংলাদেশের অঞ্চল দখল করবে, প্রকাশ্যে তারা হুমকি দিয়ে বাড়াচ্ছে। এগুলো প্রতিহত করার জন্য আমাদের সিভিল মিলিটারি রিলেশনশিপ ভালো করতে হবে, যাতে জনগণের সেনাবাহিনীর প্রতি, নৌবাহিনীর প্রতি, বিমান বাহিনীর প্রতি আস্থা থাকে, এবং তারা সশস্ত্র বাহিনীও এমন একটা ভূমিকা পালন করবেন, যেটা 1971 সালে হয়েছিল, 1975-এর অগাস্টের পরে হয়েছিল। আপনি কি মনে করেন কিভাবে এই গ্যাপটা দূর করা যায়? আর যেটা শোনা যায়, আমি শুনেছি আর্টিলারি, টর্পেডো, তারপরে এই ট্যাঙ্কের শেল, বিমান বাহিনীর মিসাইল, এগুলো অনেকেই আলোচনা করছেন, এটা কতটুকু সত্য, এবং এটা সত্য হয়ে থাকলে যে এর কি মানে ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এই ব্যাপারে আপনি কথা বলে আজকের আলোচনা আমরা এখনই শেষ করব। ধন্যবাদ। প্রথমে আপনাকে একটা সুসংবাদ দেই। সুসংবাদটা হচ্ছে যে সবাই মানে ভারতীয়তে যখন প্রফেসর ইউনূস বলল যে তাদের 7 সিস্টার হচ্ছে ল্যান্ডলক, এটা একটা ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে বললে ওটাকে তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে টার্ন করে ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে। ফার্স্ট হচ্ছে এটা নিয়ে তারা তখন আমাদের এই যে ফেনী নদীর এই জায়গাটা করে চট্টগ্রাম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। বাট এটা আমি বলি যে GOC-24D মেজর জেনারেল মুশফিক যখন দায়িত্ব গ্রহণ করার পরই ফার্স্ট উনি ওই ওই এলাকাটা ভিজিট করেছেন, এবং ওইটা একটা ডিফেন্সিভ প্ল্যান তৈরি করেছেন, এবং রিকমেন্ড করেছেন যে ওই জায়গার আশেপাশে ক্লোজ ভিসিনিটিতে একটা ব্রিগেড সাইজ ফোর্স রাখার জন্য। সো ইটস নট দ্যাট ইজি যে কেউ ইচ্ছা করলেই এখানে ঢুকে যাবে, ঢুকে গিয়ে করবে। এবং এটা সিনসিয়ারলি, এবং হি ইজ এ ভেরি প্রফেশনাল জেনারেল, এবং সে নিজ ইনিশিয়েটিভ, ইভেন আর্মি হেডকোয়ার্টার থেকে ইয়া করে না, যেহেতু তার এরিয়া অফ রেসপন্সিবিলিটি, এটা তার নিজের দায়িত্ববোধ করে ওই জায়গায় ডিফেন্সিভ প্ল্যান করা হয়েছে। আর আমরা যেটা ভারত যেভাবে বলে যে আমাদেরকে 2 মিনিটেই দখল করে ফেলবে, এগুলা সব বুলশিট। আমাদের যে 10টা ডিভিশন আছে তাদের এগেনস্টে ওদের সম্ভবত
13টা 14টা ডিভিশন আছে, এবং তারা ইচ্ছা করলেই পাকিস্তান ফ্রন্ট থেকে, চায়না ফ্রন্ট থেকে, ওখান থেকে আইসা ওই এই ইভেন আসামটার সময় কয়েকটা আছে ওগুলা চায়নার জন্য তাদের ডেপ্লয়মেন্ট, এদিকের জন্য। এটা আমি বহুবার বলেছি, জি জি জি। কিন্তু এখন আপনি বলেন এটা কতটুকু সত্য নাকি গুজব, যে আর্টিলারি, ট্যাঙ্কস, তারপরে টর্পেডো, এগুলো নাকি আমাদের নাই বা অবসলিট গুলো আমরা ব্যবহার করছি, ব্যবহারের যোগ্য না, এটা কতটুকু সত্য? না, আমি আর্টিলারি এবং এয়ার সম্বন্ধে আমার স্পেসিফিক কোনো ইনফরমেশন নাই, বা যেটা হতে পারে সেটা হচ্ছে সম্ভবত লটটা কমে গেছে, বা মানে নর্মালি করে একটা লট শেষ হওয়ার পরেই তো আবার নতুন ভাবে ডিমান্ড করতে হয়, এই ডিমান্ডটা সম্ভবত দেরি হয়েছে, এরকম কিছু হতে পারে। বাট এয়ারফোর্সেরটা আমি জানি, এয়ারফোর্সের অনেক দিন ধরেই যে সমস্ত প্লেন কিছু আছে যেগুলাকে অ্যাক্টিভ করার জন্য যে স্পেয়ার পার্টস এন্ড আদার থিংস, এগুলার একটা শর্টেজ আছে বলে আমি শুনেছি। বাট এগুলা মানে অ্যাকচুয়ালি সব তো সবগুলো ইন্ডিয়ার মানে প্রেসারেই এগুলা করা হয়েছে বলে আমি মনে করি। এবং নেভির ক্ষেত্রে আমি যেটা জানি সেটা হচ্ছে তাদের কিছু জাহাজ আছে, জাহাজগুলা সম্ভবত এই বছর বা তার পরের বছরের মধ্যে তাদের প্রত্যেকটা তো একটা লাইফ আছে, শিপের লাইফ ওভার হয়ে যাবে এরকম আমি যেটা শুনেছি, বাট এটা আমি কনফার্ম না। বাট আমি বলবো নেভাল চিফ মানে জেনারেল ওয়াকার শেখ হাসিনার দোষও হইতে পারে, বাট নট মোর দেন নেভাল চিফ। ইজ মাই ক্যাডেট কলেজ ব্রাদার, দাড়িটা রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ প্রায়শই ইয়া করে। বাট উনি প্রধান যে কাজটা করেছেন আমি জেনে শুনেই বলছি, সেটা হচ্ছে শেখ হাসিনার উনি ডিএ ছিলেন মালদ্বীপে থাকার সময়। আহ, পরবর্তীতে চিফ হওয়ার পরে উনি শেখ হাসিনাকে মানি লন্ডারিং এ, উনি জাহাজ পাঠিয়ে মানি লন্ডারিং এ সাহায্য করেছেন উনি। আহ, যেটা মানে ন্যাক্কারজনক আমি বলবো, নিন্দা জানাই। উনি এখনো নৌবাহিনীর প্রধান আছেন, কারেক্ট। সোনায় সোহাগা। উনি শেখ হাসিনাকে মানি লন্ডারিং এ সহায়তা করেছেন, অথচ উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ লাগিয়ে ফেলেছেন। এটাই হচ্ছে মানে আমাদের আহ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যেটা আওয়ামী লীগ যে খারাপ কাজটা করেছে, যে বেছে বেছে এই ধরনের দুর্বৃত্তদেরকে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় বসিয়ে জি, তাদের কার্যক্রম করেছে। বিমান বাহিনীরও তো সাবেক জেনারেল চিফ বোধহয় এরকম বহু হাজার কোটি টাকার দুর্নীতিতে আছে, হ্যাঁ, আমি যেটা বিচার হয়নি। কারেক্ট। তো বিচার ছাড়া তো এই অপরাধীদের বিচার না হলে সেই সমাজে তো গণতন্ত্র হয় না, ন্যায়ের শাসনও হয় না। তা আমি মনে করি বিএনপি সহ যারা এই নির্বাচন করে ফেলবো করে আমরা তারাও তো সরাতে পারবেন না যদি এই সরকার ওয়াকারুজ্জামান এবং নেভির চিফকে সরাতে না পারে, ডিজিএফআই পরিষ্কার করতে না পারে। বিএনপি বা যে কেউ নির্বাচিত হয়ে আসলে তারা করবে, তাদেরও আপনি দেখেন এখনো গোয়েন্দা সংস্থাগুলো কন্ট্রোল করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান। তারপরে দেখেন যে আপনি যেটা বললেন যে জেনারেল ওয়াকার বলেছে যে আগামী 1 মাসের মধ্যে একটা সন্ত্রাসী আক্রমণ হতে পারে। এটা কিন্তু আরো 3 দিন আগে কিন্তু তৃতীয় মাত্রা জিল্লুর রহমান কিন্তু ওই গোয়েন্দা রিপোর্ট নিয়ে একটা ভিডিও করেছেন উনি। বাট আপনি চিন্তা করে দেখেন যে এটা কিন্তু ইচ্ছা করে মানুষের ব্রেনে ঢোকানোর আগে 3 দিন আগে কিন্তু গোয়েন্দা রিপোর্ট উনি পেয়ে গেছেন। সো এখন অনেকগুলাই এই সমস্ত সাংবাদিক যারা এক সময় ভালো কাজ করেছেন, বাট তারা সবাই জেনারেল ওয়াকারের পেইড রোলে চলে গেছেন। আমি ক্লিয়ার ভাষায় বলছি, তাদের পে রোলে চলে গেছেন। এখন মনে করেন আমি কিন্তু জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথা বললে আমি কিন্তু এই সরকারের পক্ষে সবসময় কথা বলি, যে এই সরকারের পক্ষে। আমার ফেসবুকটা ডিসেবল করে দিয়েছে, পিনাকিদার ইয়াকে ডিসেবল করে দিয়েছে, এগুলো গোয়েন্দা সংস্থা করেছে। এবং সেই গোয়েন্দা সংস্থা কিন্তু জেনারেল ওয়াকারের গোয়েন্দা সংস্থা না, এগুলো কিন্তু প্রধান উপদেষ্টার গোয়েন্দা সংস্থা। বাট উনি এগুলোর কন্ট্রোল নিতে পারেননি, এটাই সত্য। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। একদিকে আর্মি, নেভি, এয়ারফোর্স তারা লয়াল না, এবং করাপ্ট লোকজন, যার হাসিনার পক্ষের লোকজন এখনো ক্ষমতায় অধিষ্ঠিত। বিজিপি প্রধানও তাই, পুলিশের অধিকাংশ অফিসার ওই দলীয়, মানে হাসিনাপন্থী। এখন ভারতপন্থী হাসিনাপন্থী একই জিনিস। সেখানে হঠাৎ করে নির্বাচন করলে আমরা একটা মানে বাংলাদেশ পূর্ণ সার্বভৌম দেশ হয়ে যাবে, এটা তো অলীক কল্পনা। তা আমি ডক্টর ইউনূসের যতই সমালোচনা করি না কেন, এই যে উনি ব্যাংককে গিয়ে মোদিকে ছবি দিচ্ছেন, মোদি তাকে একটা গোল্ড মেডাল দিয়েছিলেন, সেই ছবি উনি বিদেশি বিভিন্ন অতিথিদেরকে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে যে ছবি দিয়েছেন, সেটা হচ্ছে অ্যালবাম 2024-এর
আন্দোলনের অ্যালবাম, যেখানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে, স্বৈরাচারী মানুষ হত্যা করেছে, রাস্তায় গ্রাফিটি, এগুলো সম্বলিত ছবি। আর ইউনূস সাহেব এটা কি করলেন, একটা চাইল্ডিশ ব্যাপার। উনি মোদিকে গিয়ে ছবি দিলেন যেখানে দেখা যাচ্ছে মোদি উনাকে গোল্ড মেডাল দিচ্ছেন। আমি এর তীব্র সমালোচনা করি, তারপরেও আমি মনে করি বর্তমানে ইউনূস সরকারের কোনো অল্টারনেটিভ নেই, এবং ইউনূস সরকার তো কোনো টাইম ফ্রেম দিয়ে শপথ নেননি যে 1 বছর 2 বছর 3 বছরের জন্য উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তার হওয়া উচিত ছিল প্রেসিডেন্ট, যাই হোক এটা হননি, কিন্তু উনি কোনো টাইম ফ্রেমে কিন্তু প্রধান উপদেষ্টা হননি, তাই তাকে অনির্বাচিত বলার কারো অধিকার নেই। তিনি যতদিন সময় লাগে 3 বছর 5 বছর 7 বছর, তারপরে উনি নির্বাচন দিবেন, এটাই আমি মনে করি। তা আমি এই কথাগুলো বলেই আমি আবার কর্নেল মুস্তাফিজুর আমি রহমান। আমি একটা শুধু বলবো যে ওনার যে ছবি দেওয়াটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে নর্মালি আমরা এবং ভারতীয়রা একটা হার্ড লাইন, একজন মানে একজন আরেকজনের এগেনস্টে আমরা সত্য দিয়ে ফাইট করতেছি, বাট তারা প্রোপাগান্ডা করতেছিল। এবং এই আহ, এই মিটিংটার পরে কিন্তু ভারতীয় মিডিয়াতে কিন্তু বলা হয়েছে যে আহ, মোদি প্রফেসর ইউনুসকে বলেছেন রেটরিক না ব্যবহার করার জন্য, এর একটা নিউজ আমি দেখলাম। সো আমি মনে করি যে এই যে মতানৈক্যটা চরম আকারে, আমি বলবো 180 ডিগ্রি। দর্শক, সম্পূর্ণ আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও সেনাবাহিনীর ভিতরে যারা কলঙ্কিত এখনো রয়েছেন তাদেরকে সেখান থেকে সরানো উচিত ছিল। কিন্তু এই সেনাবাহিনী কলঙ্কিত হবে, মানুষের কাছে অসম্মান হবে, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এই কথাগুলো বলে সেনাবাহিনীর ভিতরে থাকা বড় বড় অপরাধীদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এবং বাঁচিয়ে দেওয়া হয়েছে। মূলত যারা সেনাবাহিনীর বাইরে থেকে সাবেক সেনা সদস্যরা সমালোচনা করছে, তারা মূলত সেনাবাহিনীকে, তারা চাচ্ছে যাতে সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হয়। কিন্তু তাদের এই আলোচনা বা সমালোচনাটাকে তারা আবার মনে করতেছে যে তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। দেখতে দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হ্যাঁ, চুপ করা আনিকা।